এই ভোটার তালিকায় আমরা নিশ্চয়ই সবাই একমত হব। গত 3টি ভোট পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছিল। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহী তারা অন্তরে ধারণ করতো না। এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে, একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল। যদিও নেতৃত্বের প্রতিকার সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, এই প্রতিকার অন্য কোনো দলের হয়নি। আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে স্বৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদেরও শাহাদাত কামনা করছি। আমাদের দলের বাইরেও যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য মহান দরবারে কল্যাণের দোয়া করছি। অসংখ্য আলিম উলামা যাদের উপরে আঘাত দেওয়া হয়েছিল মূলত 13 সালে 5ই মে শাপলা চত্বরকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ সমাবেশের আন্দোলনকারী কিভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তার সাক্ষী এদেশের জনমানুষ এবং বিশ্ববাসী। কতজন মানুষকে সেদিন খুন করা হয়েছিল তার হদিস আজও পাওয়া যায়। কোথায় তাদেরকে নিয়ে গায়েব করা হয়েছে লাশগুলো তাদের পরিবার তা জানতে পারে। এরপরে আবার 21 সালে একই কাণ্ড, অসংখ্য আলিম উলামা হেফাজতের নেতৃবৃন্দের উপরে চালানো হয়েছিল। হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে। কার্যত আমাদের বাড়িঘর জেলেই পরিণত হয়েছিল। জেলের ভিতরেও জেল, বাইরেও জেল, গোটা দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। অনেক বিবেকবান নিরীহ মানুষ এই তাণ্ডবের কারণে তখন দেশ ছেড়ে ভিন্ন দেশে তারা ঠিকানা খুঁজতে বাধ্য হয়েছিল। অনেক প্রতিভাবান সাংবাদিক তাদের বিবেকের জায়গা থেকে রিপোর্ট করার কারণে দেশে তারা নিরাপদ থাকতে পারেনি বলে অনেকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। 13 সালে আমরা লক্ষ্য করেছি শাহবাগের ক্যাম্পাস করে যে আসর বসানো হয়েছিল, দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। তখন 2টা সরকার প্যারালাল চলছিল। একটা সরকার ছিল সংসদ কেন্দ্রিক, আরেকটা ছিল শাহবাগ কেন্দ্রিক। শাহবাগের সরকারই সংসদীয় সরকারের চেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিল। তাদের কথায় বাংলাদেশের জাতীয় পতাকা উঠত এবং নামত। জাতি বিস্ময়করভাবে এই সমস্ত বিশৃঙ্খলা লক্ষ্য করেছে এবং রাষ্ট্র থেকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ট্রমা এবং স্কার নিয়ে এই জাতি বেঁচে ছিল এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই সোচ্চার হয়েছিল। 15.5 বছরে এই জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান তৈরি ছাত্রছাত্রী যুব সমাজের মাধ্যমে 1 বছরের 5 আগস্ট সরিয়ে দিয়েছে। কিন্তু এই সরিয়ে দেওয়াটাও খুব সুখের ছিল না। কম বেশি 2000 আদম সন্তানকে এই দেশের নির্মমভাবে খুন করা হয়েছে, স্থল থেকে খুন করা হয়েছে, আকাশ থেকেও গুলি করে খুন করা হয়েছে। এই জন্য জাতীয় বিরুদ্ধে সরকারের যুদ্ধ ছিল। আমরাও তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আরেকবার। তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ। সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আমাদের সন্তানদের, নাগরিকদের এই রক্তের এর মর্যাদা আমরা দিতে চাই। এর বিনিময়ে তারা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই, বৈষম্যহীন একটা সমাজ চাই। সেই বৈষম্যহীন এবং ন্যায় বিচার সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এদেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে।
এই সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আবারও আমরা একই কথা তাদেরকে বলব। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক দুটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি হচ্ছে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোকে। এই ভোটার তালিকায় আমরা নিশ্চয়ই সবাই একমত হব। গত 3টি ভোট পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছিল। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহী তারা অন্তরে ধারণ করতো না। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা।